আলিবাবা পৃথিবীর একটি বিরাট ই-কমার্স প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটা ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরনের পণ্য বেচাকেনা করে, কিন্তু ওদের কোনো নিজস্ব পণ্য নাই। এবং একই মডেল আমরা দেখতে পাচ্ছি উবারের ব্যাপারে। উবারের কোনো নিজস্ব গাড়ি নাই, কিন্তু ওরা একটি প্ল্যাটফর্ম দিয়ে পৃথিবীর বড় ট্রান্সপোর্টেশন কোম্পানি হয়ে গিয়েছে। এখন এয়ারবিএনবির কথাও বলা যায়, একটি অ্যাপ তৈরি করে একটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে ওরা মানুষের কাছে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যে প্ল্যাটফর্ম ব্যবহার করে সবাই তাদের বাসার যে এক্সট্রা রুম রয়েছে কিংবা যেই রুমগুলো তাদের দরকার নাই কিংবা কোনো একটা সময় তাদের দরকার নেই, তারা ওগুলো ভাড়া দিয়ে একটা রেভিনিউ জেনারেট করতে পারছে। ফেসবুকের বিজনেস মডেলের কথাও যদি আমরা ধরি, ফেসবুক ইজ দ্য বিগেস্ট কন্টেন্ট জেনারেটর ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু ওরা কোনো কন্টেন্ট নিজেরা ক্রিয়েট করে না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের বিজনেস মডেলগুলো, চিরাচরিত যে বিজনেস মডেলগুলো আমরা দেখে আসতাম, আমরা আগে যে সমস্ত ব্যবসাগুলো আমরা দেখেছি, যে ব্যবসাগুলো অনেকটা অ্যানালগ বিজনেস বলা যায়, যেগুলো ডিজিটাল ওয়ার্ল্ডে না, সেই ধরনের বিজনেস মডেলের মধ্যে এক ধরনের বিঘ্নতা সৃষ্টি করে, এবং এগুলাই হচ্ছে মূলত ডিসরাপটিভ বিজনেস মডেল। এখানে আপনারা হয়তো ডিসরাপটিভ বিজনেস মডেলের উদাহরণ কথা বলতে গেলে সাধারণত আপনারা শুনবেন নেটফ্লিক্সের কথা। নেটফ্লিক্সের বিজনেস মডেলটা বলার আগে আমি আরেকটা মডেলের কথা বলতে চাই, সেটা হচ্ছে মানুষের অ্যাসোসিয়েশনাল থিঙ্কিং, অবজারভেশন, নেটওয়ার্কিং, নিড অ্যানালিসিস, এগুলো থেকে কিন্তু মানুষ অনেক ধরনের ডিসরাপটিভ আইডিয়া তৈরি করতে পারে। যেমন ধরেন যে পেপ্যালের আবিষ্কারক, যে পেপ্যালের ফাউন্ডার, উনার কিন্তু চিন্তা ছিল যে কীভাবে ইমেলের সাথে টাকা অ্যাটাচ করে পাঠানো যায়, কীভাবে টাকা বিম করে ইন্টারনেটের মাধ্যমে পাঠানো যায়, এবং ওই থেকে কিন্তু পেপ্যালের জন্ম। এবং এই ধরনের আরও অনেক বিজনেস মডেল রয়েছে। এবং এখন যদি আমি নেটফ্লিক্সের কথা আসি, নেটফ্লিক্স 1997 সালে ওরা ডিভিডি মেইল করে মানুষের বাসায় পাঠাতো। মাত্র $9 একটা মেম্বারশিপ ফি ছিল। ওই মেম্বারশিপ ফি নিয়ে ওরা কাস্টমারের বাসায় সরাসরি পোস্ট করে ডিভিডি পাঠাতো। পরে কাস্টমার মুভিটা দেখা হলে ওরা আশেপাশে কোনো একটা জায়গায় যেয়ে ওটা ফেরত দিয়ে আসতো, ওদের বিভিন্ন ধরনের কালেকশনের বক্স ছিল। এবং এই মডেলটা ওদেরকে একটু আলাদা করে ব্লকবাস্টার থেকে। ব্লকবাস্টার তখন একটা বড় ভিডিও ক্লাব ছিল, যারা বিভিন্ন ধরনের VHS মুভি, ডিভিডি এগুলো ভাড়া দিত, VCD এগুলো ভাড়া দিত এবং ভালো রেভিনিউ জেনারেট করতো, এবং তখন কিন্তু ওদের ভালোই চলতো এটা। এই যে চিরাচরিতদের ব্যবসা, যেখানে আপনাকে অনসাইট যেতে হতো, যে মুভির ক্যাসেট ভাড়া করে নিয়ে আসতে হতো, সেই ব্যবসাটার মধ্যে ওরা একটু পরিবর্তন আনে, যে তোমাদের আসতে হবে না, আমরা মেইল করে তোমাকে পাঠাচ্ছি। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং দে হ্যাভ ডান। এবং এই যে একটা ডিসরাপশন, বিঘ্নতা এনেছিল এই মডেলটার মধ্যে, একটু পরিবর্তন করে, ওটা কিন্তু ব্লকবাস্টার ঠিকমতো পাত্তা দেয়নি। ফলে ওরা কিন্তু দে ডিডন্ট পে অ্যাটেনশন। সো নেটফ্লিক্স কী করলো, তারা তাদের অফারিং আরও বাড়াতে থাকলো। তারা দেখা গেল মোর দেন 1 ডিভিডি রেন্ট করার ব্যবস্থা করলো, মানুষ ভাড়া করতে পারে। এবং 2002 সালে নেটফ্লিক্স ওয়াজ মেইলিং অ্যাবাউট 190,000 ডিস্কস এ মান্থ। এতগুলো ডিভিডি ওরা 2002 সালের মধ্যে মানুষের কাছে পৌঁছে দিতে লাগলো পার মান্থ। এবং ওদের সাবস্ক্রিপশনের সংখ্যা কিন্তু 670,000-এর উপরে চলে যায়। এবং 2007 সালে ওরা কি করে, যে যখন ব্যান্ডউইথের কস্ট এবং ডেটা কানেকশন এবং ডেটার স্পিড একটু বাড়তে থাকে, আমরা দেখতে পারি যে ওয়াইফাই কানেকশনগুলো একটু ইমপ্রুভ হতে থাকে, আমরা 3G 4G এগুলোর আবির্ভাবের কারণে আমরা দেখতে পারি যে রিলায়েবল হয়ে ওঠে ইন্টারনেট। তখন ওরা ভিডিও স্ট্রিমিং করা শুরু করলো। এবং বাই দ্যাট টাইম ওরা যখন ভিডিও স্ট্রিমিং শুরু করলো, 2010 সালের মধ্যে দেখা গেল যে ব্লকবাস্টার কি করলো, ব্যাংকারপ্সি চলে গেল। ফলে ওই যে বিজনেস মডেল, যে ট্র্যাডিশনাল ব্লকবাস্টারের মডেলটা ছিল, ওই মডেলটার মধ্যে একটা বিঘ্নতা সৃষ্টি করে ওরা নেটফ্লিক্স মার্কেটটা নিয়ে নিল। এখন পৃথিবীতে মানুষ বাসায় বসে নেটফ্লিক্স ব্যবহার করে এত ছবি দেখে যে থিয়েটারে গিয়েও, সিনেমা হলে গিয়েও এরকম মুভি মানুষ দেখে না। এখন নেটফ্লিক্স ইজ দ্য বিগেস্ট cinema service provider, and not only that, they are kind of biggest industry in entertainment in the world. So এই যে একটা বড় উদাহরণ আমরা দেখলাম যে বিজনেস ইন্টারাপশন, এই কারণে আমরা দেখতে পাবো যে এই ধরনের এই মডেলগুলো
আস্তে আস্তে পপুলার হচ্ছে এবং এগুলোই মূলত টিকে থাকবে বিকজ অফ দ্য রেভুলেশন উই আর সিইং ইন দ্য ইন্ডাস্ট্রি হ্যাপেনিং। সো ইন্ডাস্ট্রি 4.0 যে রেভুলেশনটা, যেখানে আপনার এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ক্লাউড কম্পিউটিং, এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা বিজনেস তৈরি করতে পারবে তারাই শুধু টিকে থাকবে। এখন আমি দেখব যে আমরা কিভাবে একটা ডিসরাপটিভ বিজনেস তৈরি করব, একটা বিজনেস মডেল আমরা তৈরি করব, যেই বিজনেস মডেলটা কোনো একটা ট্র্যাডিশনাল মডেলের জন্য একটা বিঘ্নতা তৈরি করতে পারে। এর জন্য কি করতে হবে, আমি 8টি কি এরিয়াস টু বি ফোকাস বলবো। নাম্বার 1 হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন। সবচেয়ে প্রথম আপনাকে টার্গেট করতে হবে যে আপনার কাস্টমার কারা, কাস্টমারের বিভাজন কীরকম, তাদের একটা স্পষ্ট ধারণা এবং তাদের কি চাহিদা, সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে 2 নম্বরে যেতে হবে, সেটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। সো প্রথমে যখন আপনি আপনার টার্গেট কাস্টমার ঠিক করে ফেলবেন, তারপরে আপনাকে যেটা করতে হবে যে আপনার সেই টার্গেট কাস্টমারের কি সমস্যাটা আছে সেই সমস্যাটার বিশ্লেষণ করা, এবং সেই সমস্যাটার বিশ্লেষণ করতে হবে এই চিন্তা করে যে এর যদি আমি একটা সমাধান দেই তাহলে এই সমাধানটা একটা রেভলিউশন হবে। সো অবভিয়াসলি 3 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে সমাধান, সলিউশন করা, সেটা হচ্ছে তৃতীয় ধাপ। তো আপনি যখন সমস্যাটা আইডেন্টিফাই করতে পারলেন তখন আপনি এর পরিষেবাগুলোর বিকাশ করার জন্য যে ধরনের পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ নেওয়ার যে সলিউশনটা, সমাধানটা আপনি খুঁজে বের করবেন। 4 নম্বরে লাগবে চ্যানেলস। চ্যানেলস হচ্ছে যেই ধরনের সমাধান আপনি দিবেন সেই সমাধানটা গ্রাহকের কাছে কোন মিডিয়ার মাধ্যমে পৌঁছাবে। ওকে, আপনি কি ধরনের চ্যানেল ব্যবহার করবেন। ইজ ইট অ্যান অ্যাপ which will be used in mobile devices or it's an e-commerce based platform যেখান থেকে মানুষ সেবা কিনবে। তো এই ধরনের চ্যানেলগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এখন কাস্টমার সেগমেন্টেশন, প্রবলেম আইডেন্টিফিকেশন, সলিউশন ডেভেলপমেন্ট অ্যান্ড দেন ফাইন্ডিং দ্য প্রপার চ্যানেল টু রিচ দ্য কাস্টমার, এই 4টিকে আমি একটি ভাগে ফেলবো যেটা হবে আমার কাস্টমার সেগমেন্ট অ্যান্ড সলিউশনস। তারপরে আমি যে 4টি ভাগের কথা এখন বলবো এটা হচ্ছে রিকোয়ারমেন্টস অ্যান্ড এক্সিকিউশনস। সো 5 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে রেভিনিউ মডেল। রেভিনিউ মডেল হচ্ছে ইউ হ্যাভ টু ডিফাইন হাউ ইউ জেনারেট রেভিনিউ। সো আপনার রাজস্ব মডেলের জন্য যে অবকাঠামো দরকার হবে সেই অবকাঠামোটা আপনাকে চিন্তা করতে হবে যে হাউ ইউ গোনা মেক মানি। সো it's basically the target of putting a business in place. 6 নম্বরে হচ্ছে কি অ্যাক্টিভ, সেই মডেলের যে সমস্ত অপরিহার্য দিকগুলো আপনাকে চিন্তা করতে হবে একটা স্কেলেটন তৈরি করার জন্য, একটা প্রোটোটাইপ তৈরি করার জন্য, যেই ধরনের কাজগুলো, যেই ধরনের বাস্তবায়নের পদক্ষেপগুলো আপনাকে নিতে হবে সেই কি অ্যাক্টিভিটিসগুলো ডিফাইন করা। তারপরে 7 নম্বর হচ্ছে কি রিসোর্সেস। কি রিসোর্সেস হচ্ছে আপনার যেই ধরনের রিসোর্স দরকার হবে। আপনার রিসোর্স বলতে আমি এখানে শুধু নির্দিষ্টভাবে কোনো হিউম্যান রিসোর্সের কথাই বলছি না, আমি বলতে পারি ম্যাটেরিয়ালস কী ধরনের দরকার হবে, কী ধরনের কম্পিউটিং রিসোর্সের আপনার দরকার হবে, এই ধরনের ক্রিয়াকলাপগুলো এগুলো আপনি নির্ধারণ করবেন এবং সেই রিসোর্স সাপ্লাইটা আপনাকে সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং কী ধরনের আপনি কোন সোর্স থেকে আপনি রিসোর্সটা পেতে পারেন তার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। এবং 8 নম্বরে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে পার্টনারশিপ। এটা হচ্ছে চূড়ান্ত ধাপ। এই ধাপে আপনার যে মডেলটা আপনি তৈরি করলেন, আপনার যে ডিসরাপটিভ বিজনেস মডেলটা আপনি ডেভেলপ করলেন, এর যে ভ্যালু চেঞ্জ হবে যেটা, ওকে, যে আপনাকে যারা এই পণ্যটা বাজারজাত করার জন্য যারা আপনার সাথে অন্তর্ভুক্ত হবেন এবং আপনার সাথে পার্টনারশিপে যাবেন, আপনাকে যদি স্পন্সরশিপ পেতে হয়, এবং বড় বড় বিজনেস ইন্টারাপশনে কিন্তু আমরা দেখতে পারি কিন্তু সব ধরনের স্পন্সরশিপ হয়ে থাকে, অনেকে ইনভেস্ট করেন, বড় বড় ইনভেস্টাররা রয়েছেন। আপনারা এলন মাস্কের কথা জানেন, রিচার্ড বেনসনের কথা জানেন, ইভেন জ্যাক মা, ওনারা কিন্তু ইনভেস্টারও। যখন এই ধরনের ডিসরাপটিভ বিজনেস মডেল কেউ জোগাড় করতে পারে ওনারা কিন্তু ওগুলোর জন্য ইনভেস্ট করেন, এবং এরকম অনেক উদাহরণ আছে যারা এগুলো বিজনেস মডেলে ইনভেস্ট করেন। আমরা জানি যে অ্যাংরি বার্ডস যারা তৈরি করেন,
তখন তাদেরকে একই ইনভেস্টররা তাদের জন্য এগিয়ে আসেন যারা স্কাইপে ইনভেস্ট করেছিলেন। সো ইনভেস্টমেন্ট করা, ইনভেস্টর ফাইন্ড করা, পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও আমরা এখন 8টা মডেল দেখলাম, যেই মডেলগুলো আপনার দরকার হবে টু কনস্ট্রাক্ট ইউর ওভারঅল স্ট্রাকচার অফ দি ডিসরাপটিভ বিজনেস মডেল। এখন ডিসরাপটিভ বিজনেস মডেলটা তৈরি করার জন্য অ্যাপার্ট ফ্রম দোজ 8 key areas, you need certain things to be considered. কিছু কিছু জিনিস আপনাকে বিবেচনা আনতে হবে। যেমন ধরেন রেগুলেশন, আপনি যখন বিজনেস ইমপ্লিমেন্ট করবেন আপনি দেখতে হবে কোথায় কোন স্থান কাল পাত্রভেদে যে গভর্নমেন্টের যে ধরনের রেগুলেশন রয়েছে, কি ল এনফোর্সমেন্ট কিংবা ধরেন কোনো ধরনের পলিসি, এগুলো দ্বারা কিভাবে আপনার মডেলটা ইনফ্লুয়েসড হবে। কালচারের ব্যাপারটা আসবে, আপনি আপনার কাস্টমার যাদেরকে আপনি সেগমেন্ট করলেন, টার্গেট করলেন, তাদের কালচারাল কী ধরনের পরিবর্তনটা আসবে। যেমন আমি যখন ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কথা বলি আমাকে অনেকে কমেন্টস করেন যে আপনি যেগুলো বলেন অনেকটা আজগুবির মতো মনে হয়, কেন বাংলাদেশে এগুলো আসতে এখনও সময় লাগবে, হ্যান ত্যান এগুলো অনেক কিছু বলেন। কিন্তু এগুলো আসলে কথাটা ঠিক চিন্তা করতে হবে যে আমরা যে ডিজিটাল মার্কেটের যে পেনিট্রেশনটা বাংলাদেশে দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আমরা সুন্দরভাবে বুঝে যাচ্ছি যে আমরা ইনফ্লুয়েসড হই, আমাদের কালচারাল চেঞ্জটা আমাদের খুব তাড়াতাড়ি আসে। এবং আপনারা দেখতে পাবেন যে ডিজিটাল বাংলাদেশের যে ফিলোসফিটা আমাদের সরকারের, এখানে আমরা ট্র্যাডিশনালি আমরা দেখতাম যে পাসপোর্ট নেওয়ার জন্য একটা কাগজের ফর্ম ফিল আপ করতে হতো, এখন আমরা অনলাইনে ফিল আপ করি। সো দিস আর দি সুইচেস অ্যান্ড দি মডেলস দ্যাট উই হ্যাভ নাও ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড দ্যাট উই লিভ ইন। তারপর টেকনোলজি, ডিজিটালাইজেশনের টেকনোলজি যেগুলো আমি অলরেডি বলেছি, ক্লাউড কম্পিউটিং, এআই, মেশিন লার্নিং, এগুলোর ব্যবহার দিয়ে আমার ব্যবসাটাকে দাঁড়া করানোর জন্য কতটুকু টেকসই হবে এবং এগুলোর অ্যাভেলেবিলিটি কীরকম, আমি এগুলো এফোর্ড করতে পারি কিনা, কীভাবে আমি এগুলো প্রস্তুত করব, কারা এগুলো সাপ্লাই দিবে, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। দিজ আর kind of the requirements and the basics that you need to consider in all those 8 areas that I have already discussed. Market segmentation, needs and demands, switching costs, market alternativeness, global market condition. এখন যে কোনো প্রোডাক্ট, বিকজ there is an advantage of using digital platform. আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে যদি কোনো প্রোডাক্ট তৈরি করেন তাহলে আপনি গ্লোবাল রিচ হয় আপনার, আপনি গ্লোবালি প্রোডাক্টটা বাজারজাত করতে পারেন। এবং শুধু আপনাকে আগে যেরকম আমরা দেখতাম যে কোনো একটা প্রোডাক্ট তৈরি হলে আমরা একটা রিজনাল কিংবা কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকতাম, কিন্তু এখন anything you do using the digital platform, it goes worldwide, it becomes a global product. আমরা দেখতে পাবো যে as a whole digital transformation, digital know-how, data science, AI, cloud computing, machine learning, সব কিছু আমাদেরকে at the end of the day will create a disruptive business idea, will give us enough ingredients to become a successful digital entrepreneur. Thank you very much. আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, লাইক দিতে পে করতে হয় না, you know that. And then finally, if you haven't subscribed my channel, subscribe অবশ্যই করবেন, বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। Thank you very much and see you soon, inshallah.